আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগতম। আজকের সন্ধ্যার বিশেষ খবর হলো, রাজ্যের কোনো জনগোষ্ঠীর লোকই বর্তমানে নিজেকে নিরাপদ বলে ভাবতে পারছেন না। বিজেপি সরকার রাজ্যের জনগণের নিরাপত্তা প্রদানে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে, এমন মন্তব্য করে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে ভিআরএস নেওয়ার আহ্বান জানালেন লোকসভার বিরোধী উপদল নেতা গৌরব গগৈ। গুয়াহাটিতে গৌরব গগৈ ফ্যান্স ক্লাব আয়োজিত অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। সেখানে তিনি বলেন, রাজ্যের বিজেপি সরকারের আমলে কোনো লোকই নিরাপদ নন। জনগণের নিরাপত্তা প্রদানে ব্যর্থ হয়েছেন মুখ্যমন্ত্রী। গুয়াহাটিতে একের পর এক লোকের করে চুরি হচ্ছে, স্থানে স্থানে মহিলাদের উপর জঘন্য নির্যাতন হচ্ছে, নিষিদ্ধ সংগঠন 25টি স্থানে সন্দেহজনক বস্তু বা বোমা পুঁতে রাখতে সক্ষম হয়েছে, বিভিন্ন ক্ষেত্রে সিন্ডিকেট রাজ চলছে। সব মিলিয়ে সারা রাজ্যে এক অস্থির পরিবেশ বিরাজ করছে। শিক্ষা, স্বাস্থ্য থেকে শুরু করে সব ক্ষেত্রেই সফলতা দেখাতে ব্যর্থ হয়েছেন মুখ্যমন্ত্রী। তবে বসুন্ধরা 1, 2, 3-এর মাধ্যমে রাজ্যের বিভিন্ন স্থানে নিজের পরিবারের নামে বাগান, জমি ইত্যাদি করে নিতে সফল হয়েছেন তিনি। কংগ্রেস নেতা আরও বলেন, মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার মূল অস্ত্র আজমলকে তার সতীর্থ প্রাক্তন মন্ত্রী রকিবুল হোসেন ভেঙ্গে তছনছ করে দিয়েছেন। ফলে হতাশ মুখ্যমন্ত্রী ছোট আজমলের সন্ধানে নেমে পড়েছেন। তাই তিনি কখনো বিশ্ববিদ্যালয়ের মালিক, আবার কখনো সাংবাদিককে আক্রমণের লক্ষ্য করে নিচ্ছেন। বদরুদ্দিন আজমলের শোচনীয় পরাজয় আর ইউডিএফ অস্তিত্বহীন হয়ে পড়ায় মুখ্যমন্ত্রী উপায়হীন হয়ে পড়েছেন। ফলে ছোট আজমল তৈরি করতে উঠে পড়ে লেগেছেন। কিন্তু রাজ্যের জনগণ মুখ্যমন্ত্রীর এই ষড়যন্ত্র বুঝে গিয়েছেন। এই সরকারের পতন নিশ্চিত। তাই এর আগেই মুখ্যমন্ত্রীকে বিআরএস নিয়ে নিজের বাগানে আরাম করার পরামর্শ সাংসদ গৌরব গগৈ। ধিংকাণ্ড নিয়ে গগৈ বলেন, নারকীয় এই ঘটনার সঙ্গে জড়িত অপরাধীর আদালতের মাধ্যমে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দাবি করেছিল কংগ্রেস, কিন্তু তা হতে দেওয়া হয়নি। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা অপরাধীর শাস্তির জন্য যদি কোর্ট বা আদালত না চান, তাহলে আইন আনুন। যে আইনে উল্লেখ থাকবে আদালতের প্রয়োজন নেই, সরকার নিজেই শাস্তির ব্যবস্থা করবে। গৌরব গগৈ ফ্যান্স ক্লাবের 7ম বার্ষিকী অনুষ্ঠানে অংশগ্রহণ করে বলেন, তার ফ্যান্স ক্লাবের উদ্দেশ্য হচ্ছে রাজ্যের শান্তি, প্রগতি, একতা আর উন্নতি। সামাজিক এই মঞ্চের প্রয়াস হচ্ছে সকলের মুখে হাসি ফুটানো। এদিকে রাজ্যের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে দিল্লিতে বসে প্রতিক্রিয়া প্রকাশ করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেন বোরা। তিনি বলেন, আজমলবিহীন আসামে হতাশ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। আজমলের অনুপস্থিতিতে নিজের জনপ্রিয়তা হ্রাসের আশঙ্কায় ভুগছেন মুখ্যমন্ত্রী, যার ফলে 4 জুনের পর থেকেই মুখ্যমন্ত্রীর সুর পাল্টে গিয়েছে। তিনি নতুন আজমলের সন্ধানে নেমে পড়েছেন। ভূপেন বোরা বলেন, বর্তমানে রাজ্যের জনগণের মধ্যে সবচেয়ে বেশি চর্চার বিষয় হয়ে পড়েছে মুখ্যমন্ত্রী ও তার পরিবারের দুর্নীতি লুণ্ঠন। রাজ্যের এই পরিস্থিতির প্রতি কংগ্রেস তীক্ষ্ণ দৃষ্টি রাখছে বলেও জানিয়েছেন তিনি। অপরদিকে ভারত বিদ্বেষী ফেসবুক পোস্ট, বিপাকে এনআইটির 2 বাংলাদেশি পড়ুয়া। মধ্যরাতে ক্যাম্পাসে তদন্ত শুরু এসপির। ছাত্রের ডিগ্রি আটকে রাখা হবে, ভয়ে গা ঢাকা ছাত্রীর। শিলচর এনআইটিএ পড়াশোনা করা বাংলাদেশি 2 যুবক যুবতীর ভারত বিদ্বেষী ফেসবুক পোস্ট ঘিরে শোরগোল পড়েছে বরাক উপত্যকায়। এতটাই শোরগোল যে শনিবার মধ্যরাতে এনআইটিতে গিয়ে বাংলাদেশি ছাত্রদের সঙ্গে কথা বলেছেন খুদ কাছাড়ের পুলিশ সুপার নুমল মাহাত্তা। জানা গেছে, শাহাদত হোসেন আলফি নামে বাংলাদেশ রাজশাহীর যে প্রাক্তন ছাত্রটির ফেসবুক পোস্ট নিয়ে এত জলগুলা, তিনি কয়েক মাস আগেই কোর্স শেষ করে নিজের দেশে ফিরে গেছেন। অন্যদিকে ছাত্রীটি এখনো এনআইটিতে রয়েছেন, তবে গতকালের পর থেকে তিনি গা ঢাকা দিয়েছেন বলে পুলিশ সূত্রে জানা গেছে। এদিকে এনআইটি কর্তৃপক্ষের সূত্রে ইঙ্গিত পাওয়া গেছে, শাহাদতের ডিগ্রি আটকে রাখা হবে। বাংলাদেশের জামাত সমর্থিত ছাত্রদের ভারত বিদ্বেষী ফেসবুক পোস্ট নিয়ে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন শাহাদত হোসেন আলফি নামের ওই যুবক। এমনকি ওই সংক্রান্ত পোস্টে লাভ রিয়েক্ট করেছেন এনআইটির ছাত্রী আরেক যুবতী। তাদের এমন কার্যকলাপ নিয়ে সোশ্যাল মিডিয়া জুড়ে ব্যাপক আলোচনা চলছে। খবর পেয়ে কাছাড়ের পুলিশ সুপার নুমল মাহাত্তা নিটে গিয়ে তদন্ত করেছেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে প্রায় 3 মাস থেকে অগ্নিগর্ভ বাংলাদেশ। এই আন্দোলনের জেরে বাংলাদেশ সরকারের পতন হয়েছে। এরপরও আক্রোশ থামেনি, বরং বেড়ে গেছে। আর এখন এই আক্রোশ শুরু হয়েছে ভারতকে কেন্দ্র করে। বাংলাদেশের বৈষম্য বিরোধী আন্দোলনকারীরা ভারতের বিরুদ্ধে বিষোদ্গার করতে শুরু করেছে। ভারত বয়কটের তুমুল দাবি জানাচ্ছে তারা। এখন ভারত বিদ্বেষী আন্দোলন তাদের দেশের বিশ্ববিদ্যালয়ের অন্দরে প্রবেশ করেছে। সম্প্রতি বাংলাদেশের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা তুমুল ভারত বিদ্বেষী আন্দোলন করেছে, ভারত বিরোধী নানা স্লোগান দিয়েছে, এমনকি বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে ভারত বিরোধী লেখালেখিও করেছে।
ও ভারতীয়দের ওই বিশ্ববিদ্যালয়ের ভেতরে প্রবেশ নিষিদ্ধ বলেও লেখা হয়েছে। আর এই পোস্টটি নিজের ফেসবুকে শেয়ার করেছেন শাহাদত। শাহাদতের ফেসবুকে শেয়ার করা ভারত বিদ্বেষী পোস্টটি নজরে আসে তার শিলচর এনআইটির সহপাঠীদের। তারা স্ক্রিনশট নিয়ে শাহাদতের পোস্টটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। সঙ্গে সঙ্গে এটি ভাইরাল হয়ে যায়। শাহাদতকে গ্রেফতারের দাবি জানাতে শুরু করেন ভারতের বিভিন্ন প্রান্তের মানুষ। এমনকি শাহাদত ও ছাত্রীটির বিরুদ্ধে ব্যবস্থা নিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার কাছে দাবি তুলে হিন্দুরক্ষী বাহিনী নামের একটি সংগঠন সহ আরো অনেকে। প্রসঙ্গত, এনআইটিতে এই মুহূর্তে 70 জন বাংলাদেশি ছাত্র রয়েছেন। এদের মধ্যে বড় অংশই হিন্দু বলে পুলিশ সূত্রে জানা গেছে। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা শিলচর ছেড়ে চলে যাওয়ার পরই শাহাদতের ফেসবুক পোস্টটি পুলিশের নজরে আসে। পুলিশ সুপার নুমল মাহাত্তা সংবাদ মাধ্যমে জানিয়েছেন, তিনি গতকাল রাত 1টার সময় নিজে এনআইটিতে যান। সেখানে এনআইটির বাংলাদেশি ছাত্রদের ডেকে পাঠানো হয়। আসেন এনআইটির প্রশাসনিক আধিকারিকরা। পুলিশ সূত্রে জানা গেছে, ছাত্রীটি কান্নাকাটি করে জানিয়েছেন ভুলবশত তার ফেসবুক থেকে স্মাইলিটি চলে গিয়েছিল। মাহাত্তা জানান, তিনি প্রায় 2.5 ঘন্টা সেখানে ছিলেন। পরে বিষয়টি পুলিশের শীর্ষ আধিকারিকদের জানান। পুলিশের একটি সূত্রে জানা গেছে, ছাত্রীটি আজ এনআইটি ক্যাম্পাস ছেড়ে চলে গেছেন। এর আগে অবশ্য নিজের ফেসবুক প্রোফাইলও ডিঅ্যাক্টিভেট করে দিয়েছে ছাত্রীটি। আর শাহাদত ফেসবুক প্রোফাইল লক করে দিয়েছেন। তবে তিনি নিজের ফেসবুক প্রোফাইলের নিচে একটা স্পষ্টীকরণ দিয়েছেন, এতে তার মনে ভারত নিয়ে কোনো বিদ্বেষ নেই বলে উল্লেখ করেছেন। এমনকি তার প্রোফাইল হ্যাক করে এমনটা কেউ লিখেছে বলেও দাবি করেছেন। জানা গেছে, শাহাদত বাংলাদেশের রাজশাহীর বাসিন্দা। তিনি শিলচর নিট থেকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করেছেন। আর ছাত্রীটি ঢাকার বাসিন্দা। তিনি ইসিই অর্থাৎ ইলেকট্রনিক অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করেছেন। এ নিয়ে সংবাদ মাধ্যমের তরফে নিট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করলে জানানো হয়, শাহাদত 2 মাস আগে বাংলাদেশে চলে গেছেন। ছাত্রীটির বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি তারা। তবে এনআইটি প্রশাসনের এক সূত্রে জানা গেছে, আগামী কয়েক মাসের মধ্যে একাডেমিক বোর্ডের সভায় বিষয়টি উঠবে এবং সমাবর্তনে শাহাদতের ডিগ্রি প্রদান আটকে রাখা হতে পারে। অপরদিকে পঞ্চায়েতের ডিলিমিটেশনে অনিয়ম হলে আইনের দ্বারস্থ হবে বরাক কংগ্রেস। রকিবুলের সঙ্গে বৈঠক। বরাক উপত্যকার 2টি বিধানসভা কেন্দ্রের বিলুপ্তির বিরুদ্ধে করিমগঞ্জ হাইলাকান্দি জেলা কংগ্রেসের পক্ষ থেকে সুপ্রিম কোর্টে মামলা চলা অবস্থায় এবং আসাম সরকার কর্তৃক গ্রাম পঞ্চায়েত ও জেলা পরিষদ আসনের সীমানা নির্ধারণ সংক্রান্ত প্রক্রিয়া শুরু হয়েছে। আর এর উপর ভিত্তি করে পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে নতুন করে পঞ্চায়েতের সীমানা পুনর্নির্ধারণ প্রক্রিয়ার যে কাজ প্রশাসনিক স্তরে চলছে, এতে শাসক দল বিজেপির মন্ত্রী বিধায়ক এবং বিজেপি কর্মকর্তারা ও গণতান্ত্রিকভাবে অবাধ হস্তক্ষেপ করছেন বলে সরাসরি অভিযোগ তুলেছে হাইলাকান্দি জেলা কংগ্রেস। আর এর ফলে পঞ্চায়েতের ডিলিমিটেশনে ব্যাপক অসঙ্গতি অনিয়মের আশঙ্কায় আইনের দ্বারস্থ হতে এখন থেকে তৎপরতা শুরু করে দিয়েছে হাইলাকান্দি কংগ্রেস। রবিবার পঞ্চায়েতের ডিলিমিটেশন নিয়ে এমন অভিযোগ আর আশঙ্কার কথা তুলে ধরে জেলা কংগ্রেস সভাপতি বড় লস্কর জানান, আগাম প্রস্তুতি হিসেবে শনিবার বরাক কংগ্রেসের এক প্রতিনিধি দল দেখা করেন ধুবড়ী লোকসভা কেন্দ্রের সাংসদ তথা আসাম প্রদেশ কংগ্রেস কমিটির উপসভাপতি রকিবুল হোসেনের সঙ্গে। পঞ্চায়েত ডিলিমিটেশন নিয়ে বিস্তারিত আলোচনা হয় তার সঙ্গে। এই ইস্যুতে সংগঠনের করণীয় কি এ নিয়ে পরামর্শ দেন রকিবুল। এতে উপস্থিত ছিলেন বড়খলার বিধায়ক মিসবাহুল ইসলাম লস্কর, খাটিগুড়ার বিধায়ক, হাইলাকান্দি জেলা কংগ্রেস সভাপতি, আসাম প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক আমিনুর রশিদ চৌধুরী, প্রদেশ কংগ্রেসের সম্পাদক আইনজীবী আনোয়ার হোসেন লস্কর, বদরপুর ব্লক কংগ্রেস সভাপতি জাকারিয়া আহমেদ, হাইলাকান্দি জেলা কংগ্রেসের সাংগঠনিক সাধারণ সম্পাদক, জেলা কংগ্রেস সভাপতি শামসুদ্দিন আরও জানান, প্রশাসনের উপর তাদের আস্থা রয়েছে, তাই কোনো রাজনৈতিক চাপের কাছে নথি স্বীকার না করে বরাকের 3 জেলা প্রশাসন পঞ্চায়েতে অবাধ ও নিরপেক্ষ ডিলিমিটেশন করবে বলে আশা ব্যক্ত করেন তিনি। তবে তিনি এও জানান, ডিলিমিটেশনে বিসঙ্গতি হলে আইনের দ্বারস্থ হবেন তারা। অপরদিকে হাসিনার বিরুদ্ধে 74টি হত্যা মামলা দায়ের বিপাকে নেত্রী। প্রতিদিনই মামলা করা হচ্ছে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে। গত 5 আগস্ট প্রধানমন্ত্রীর পদে ইস্তফা দিয়ে দেশ ছাড়েন তিনি। তারপর থেকেই একের পর এক মামলা করা হচ্ছে তার বিরুদ্ধে। শুধুমাত্র বৈষম্য বিরোধী আন্দোলনের সময় হত্যার ঘটনা নয়, পুরনো ঘটনাতেও তার বিরুদ্ধে মামলা দায়ের করা হচ্ছে। বাংলাদেশের আদালতের মতোই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেও মামলা হয়েছে হাসিনার বিরুদ্ধে। জানা গিয়েছে রবিবার দুপুর পর্যন্ত শেখ হাসিনার বিরুদ্ধে 74টি হত্যা মামলা করা হয়েছে। ছাত্র জনতার আন্দোলনের জেরে গত 5 আগস্ট পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যান হাসিনা। সেদিনই ভারতে চলে আসেন তিনি। বাংলাদেশ ছেড়ে চলে আসার পরে হাসিনার বিরুদ্ধে প্রথম মামলা দায়ের করা হয় গত 13 আগস্ট। তারপর থেকে একের পর এক হত্যা, গণহত্যা, অপহরণ, অর্থ পাচার সহ বিভিন্ন অভিযোগে মামলা দায়ের করা হচ্ছে তার বিরুদ্ধে। রবিবারও হাসিনার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
2009 সালে পিলখানায় বাংলাদেশ রাইফেলসের সদর দপ্তরে বিদ্রোহের ঘটনা ঘটে। সেখানে 57 জন সেনা অফিসার সহ 74 জনকে হত্যা করা হয়েছিল। ওই ঘটনায় মারা গিয়েছিলেন বিডিআর এর উপসহকারী পরিচালক তথা মুক্তিযোদ্ধা আব্দুর রহিম। এদিন তার ছেলে অ্যাডভোকেট আব্দুল আজিজ এই মামলা করেন। ওই মামলায় শেখ হাসিনা সহ 11 জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বাংলাদেশের ছাত্র জনতার আন্দোলনে কতজন মারা গিয়েছেন সেটা এখনো সরকারিভাবে জানানো হয়নি। তবে ইউনাইটেড নেশনসের একটি রিপোর্ট অনুসারে কোটা সংস্কার আন্দোলন ঘিরে মৃত্যু হয় প্রায় 650 জনের। আর এখন সেই গণনায় হত্যা এবং অন্যান্য অভিযোগে বাংলাদেশ জুড়ে একের পর এক মামলা দায়ের করা হচ্ছে হাসিনার বিরুদ্ধে। মামলা করা হচ্ছে তার আমলের মন্ত্রী, দলের সাংসদ, পুলিশের শীর্ষ আধিকারিকদের বিরুদ্ধে। এমনকি শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে হত্যার মামলা করা হয়েছে। হাসিনার বিরুদ্ধে গত 13 আগস্ট ঢাকার মোহাম্মদপুর থানায় প্রথম হত্যা মামলা দায়ের করা হয়। বাংলাদেশের সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুসারে 24 আগস্ট দুপুর পর্যন্ত শেখ হাসিনার বিরুদ্ধে 74টি হত্যা মামলা করা হয়েছে। তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে 60টি মামলা হয়েছে। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।